স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। টাটা মেটালিক্স লিমিটেড এই কোম্পানিটা থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। এটা হচ্ছে একটা টাটা গ্রুপের কোম্পানি। টাটা গ্রুপের কোম্পানি দেখে অনেক রিটেল ইনভেস্টাররা ব্লাইন্ডলি গিয়ে ইনভেস্ট করে, তো সেই প্রসেসটাকে আমরা বলবো রং। তার কারণ টাটা গ্রুপের কোম্পানি হলেও আপনাদের কোম্পানির ফান্ডামেন্টালসগুলো অ্যানালিসিস করার পরেও দেন ডিসাইড করতে হবে যে কোম্পানিটাতে আপনাদের বাই করা উচিত কি উচিত না। যেহেতু টাটা গ্রুপের কোম্পানি বলেই অনেক রিটেল ইনভেস্টাররা কি করে, জাম্প করে এই কোম্পানিটাকে তারা বাই করে। তো এই প্রসেসটা ভুল। কেন আমি এই কথাটা বলছি যে এই কোম্পানিটা থেকে অ্যালার্ট থাকার কেন বলছি, এটার পেছনে কারণ হচ্ছে এই কোম্পানিটার Q1-এর রেজাল্ট আউট হয়েছে। Q1-এর রেজাল্টের পারফরমেন্স কিন্তু ভালো নয়, এটা একটা মাথায় রাখবেন। সে Q1-এর রেজাল্টের পারফরমেন্স ভালো নয় বলেই কোম্পানিটা যে খারাপ এই রকম কোনো ব্যাপার না। কেন খারাপ বা তার পারফরমেন্স কেন দিতে পারছে না আরও ডিটেলস আলোচনা করব। শুধু Q1 না, কোন ইন্ডিকেশন বা কোন সাইন দেখে আমরা বুঝতে পারবো যে এই কোম্পানিটা থেকে অ্যালার্ট থাকা উচিত, সেটা নিয়ে আমরা পরপর আলোচনা করব। তাহলে এই কোম্পানিটার যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি, আপনারা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে চলে যাই, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভলেটাইল রয়েছে এই চার্ট প্যাটার্নটার মধ্যে। তাহলে ভলেটাইল যখন এই চার্ট প্যাটার্নটা রয়েছে, এটা ওয়ান টাইপ অফ, যদি বলা হয় এটা একটা ট্রেডিং টাইপের চার্ট। যারা ট্রেডিং করে তাদের ট্রেডারদের জন্য এই চার্টটা হচ্ছে ঠিকঠাক, কিন্তু ইনভেস্টমেন্টের পক্ষে এই চার্টটা কিন্তু আপ টু দ্য মার্ক নয়, এইটুখানি মাথায় রাখবেন। তো সেই কারণেই বলা যে এবারে আমরা যাব যে কেন অ্যালার্ট থাকতে বলছি। তার কারণ হচ্ছে Q1-এর রেজাল্ট বেরিয়েছে, সেটাতে কিন্তু পারফরমেন্স ভালো করেনি। তাহলে আমরা চলে যাচ্ছি এই কোম্পানির হচ্ছে কিভাবে বের করব যে তার Q1-এর রেজাল্টটা জানতে পারবো। আপনারা সার্চ করবেন গুগলে গিয়ে টাটা মেটালিক্স NSC বলে লিখবেন, এটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা একটা এই যে পাচ্ছেন, যে কি পাচ্ছেন এখানে, টাটা মেটালিক্স লিমিটেড NSC ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, এটাকে আপনারা ক্লিক করবেন। এটাকে যখন আপনারা ক্লিক করবেন একটা উইন্ডোজ ওপেন হবে। সেই উইন্ডোজটা দেখতেই পাচ্ছেন যে টাটা মেটালিক্স লিমিটেড বলে লেখাই রয়েছে। তারপরে আপনারা হচ্ছে কোম্পানি ইনফরমেশনে ক্লিক করবেন। এই যে কোম্পানি ইনফরমেশনটা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্পোরেট অ্যানাউন্সমেন্ট আছে, হাইলাইট করছি, কর্পোরেট অ্যানাউন্সমেন্ট আছে। তার নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে ভিউ অল আছে। আপনারা হচ্ছে ভিউ অলটাকে হচ্ছে ক্লিক করবেন। এই যে ভিউ অলটাকে যখন আপনারা ক্লিক করবেন, একটা হচ্ছে উইন্ডোজ ওপেন হবে। দেখুন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে দেখতে পারবেন যে একটা হচ্ছে উইন্ডোজ ওপেন হবে। এই যে উইন্ডোজ ওপেন হবে, এই উইন্ডোজ দেখুন, এই উইন্ডোজ যখন ওপেন হলো, উইন্ডোজ ওপেন হওয়ার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে 13ই জুলাই আউটকাম অফ বোর্ড মিটিং বলে লেখা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আউটকাম অফ বোর্ড মিটিং। আউটকাম অফ বোর্ড মিটিংটাকে আপনারা হচ্ছে ক্লিক করবেন। তারপরে আপনারা এই উইন্ডোজটা আসবে, তারপরে দেখবেন এই যে ক্লিক হিয়ার অপশানটা আছে, এটাকে আপনারা হচ্ছে ক্লিক করবেন। তারপরে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে হচ্ছে কি হবে যে টাটা মেটালিক্সের ডিটেলস আপনারা পাবেন, তার Q1-এর রেজাল্টটা দেখুন। টাটা মেটালিকের ডিটেলস আপলোড করেছে যে কোম্পানি। এবারে এটাকে আপনারা পেজটাকে আবার স্ক্রল ডাউন করুন, করতে করতে এই যে দেখতেই পাচ্ছেন যে টাটা মেটালিক্সের হচ্ছে আপনার Q1-এর রেজাল্ট কিন্তু পাওয়া গেছে। এই যে Q1-এর রেজাল্ট পাওয়া গেছে, কেন এই কথাটা বলছি, যে যদি আপনারা স্টাডি করেন তাহলে আপনারা দেখবেন এটা কিন্তু ইন ল্যাক্সে আছে, কোটিতে নয় কিন্তু, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে হচ্ছে টোটাল যদি ইনকাম ধরি, টোটাল ইনকাম হচ্ছে 66,935, এগুলো কিন্তু কোটি না, লাখে আছে, ঠিক আছে। তার মানে যদি একটা বাদ দিন তাহলে 6,693 কোটি। তার মানে আমরা একটা জাস্ট আমরা অ্যামাউন্টেই বলছি, 6,935 কোটি টাকা করেছিল এই Q1-এ। প্রিভিয়াস কোয়ার্টার, আগের কোয়ার্টারে করেছিল কত, আগের কোয়ার্টারে করেছিল 81,465, এবং এক বছর আগে করেছিল কত, 60,645। তাহলে 60,645টা বেড়ে 66,935, এটা হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে। আর হচ্ছে 81,000
465টা হয়ে এই কোয়ার্টারে হয়েছে 66,935। তাহলে হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন রেভিনিউর মধ্যে কিন্তু ডাউন রয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি একদম ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি হচ্ছে ইনকাম। আমরা যদি চলে যাই একদম ডিরেক্টলি, আমরা যদি হচ্ছে নেট প্রফিটে যদি চলে যাই, তাহলে আমরা হচ্ছে তার অনেকটা কিন্তু রিফ্লেকশন পাবো। যে এই দেখুন ট্যাক্স বাদ দেওয়ার পরে আমরা যাব যে আপনাদের হাইলাইট আমি করছি, এই দেখুন লস ফর দ্য পিরিয়ড ইয়ার্স অফ দ্য, এই যে দেখতেই পাচ্ছেন এটা, বা তার ওপরেই যেটা দেখতে পাচ্ছেন এইটাকে বাদ দিয়ে আপনারা যদি করেন, আমি রাইট চিহ্ন করছি এইটা, প্রফিট ফর দ্য পিরিয়ড। এই যে প্রফিট ফর দ্য যদি পিরিয়ড দেখেন, তাহলে প্রফিট ফর দ্য পিরিয়ড আপনাদের কত হচ্ছে, এই কোয়ার্টারে করেছে, কোয়ার্টার ওয়ানে করেছে 122, তার আগের কোয়ার্টারে ছিল হচ্ছে 5,246, এবং এক বছর আগে করেছিল হচ্ছে 9,490। তাহলে 9,490টা এখন কত হয়েছে, 122 মাত্র। এবং প্রিভিয়াস কোয়ার্টারে কত ছিল, 5,246টা হয়েছে 122 এখন। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে ডাউন, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন। তা আমরা বুঝতে পারছেন যে কতটা পর্যন্ত কমেছে তার প্রফিট, 122 মাত্র। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে কতটা, এই কারণেই বললাম যে কেন হচ্ছে আপনাদের কোম্পানিগুলোর পারফরমেন্সগুলো দেখতে হয়, কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখতে হয়। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে কতটা হচ্ছে তার ডাউন। এটার হচ্ছে রিফ্লেকশন আপনারা হচ্ছে ইপিএসে পাবেন, ঠিক আছে, আর্নিং পার শেয়ারে পাবেন। এই দেখুন আর্নিং পার শেয়ারে যদি আপনারা যদি রিফ্লেকশন যদি ধরেন, এই দেখুন আর্নিং পার শেয়ারে তাহলে কত ছিল, এই কোয়ার্টারে হয়েছে 0.39, তার আগের কোয়ার্টারে ছিল 16.61, এবং এক বছর আগে ছিল 29.99। তা আমরা বুঝতেই পারছি যে এটাকে যদি 29.99টা এই কোয়ার্টারে হয়েছে 0.39, আর আগের কোয়ার্টারে ছিল 16.61টা এই কোয়ার্টারে হয়েছে 0.39। তাহলে এটা নেট প্রফিটটা আপনারা বুঝতেই পেরেছেন, নেট প্রফিটের আর রিফ্লেকশনটা আমরা ইপিএসে পাবো। বুঝতেই পারলেন যে কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা কিন্তু খুবই বাজে এসছে। তার মানে এটা থেকে আপনারা বলতেই পারেন যে শুধু কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা খারাপ এসছে মানে কোম্পানিটা যে খারাপ, তো সেটা আমরা কি করে বুঝবো যে কোম্পানিটার যে পারফরমেন্স পরবর্তী টাইমেও ভালো করছে না? হ্যাঁ, এটা ঠিক কথা। অনেক কোম্পানি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ভালো করছে না, পারফরমেন্স ভালো করছে না, ইনফ্লেশনের জন্য, তাদের এক্সপেন্সেস বাড়ার জন্য, একদম ঠিক কথা। তাও আমি কেন কোম্পানিটাকে অ্যালার্ট করছি, এটা যদি আপনারা ধরেন তাহলে আমরা ডিটেলস আমরা চলে যেতে পারবো যে এই কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে গেলে আপনাদের আরও চিত্রটা ক্লিয়ার হবে। কেন আমি অ্যালার্ট থাকতে বললাম, কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা খারাপ হয়েছে, ঠিক আছে, মেনে নিলাম। তাহলে আমরা যদি এর প্রফিট অ্যান্ড লসটাই যাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পিকচারটা, কেন আপনাদের এই কথাটা বললাম। তাহলে আমরা চলে যাই এই কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম টাটা মেটালিক্সের প্রফিট অ্যান্ড লসে। এবারে দেখুন আপনারা অ্যানালিসিস করুন, তাহলে আরও আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি আমরা হাইলাইট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 2011 সাল থেকে 2022 সাল অবধি এটা রয়েছে। তাহলে 2022 সাল অবধি রয়েছে 2011 সাল থেকে। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানির নেট প্রফিটে। তাহলে আমরা যদি কোম্পানির নেট প্রফিটে যাই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন হাইলাইট করে দিচ্ছি কোম্পানির নেট প্রফিট 23 কোটি ছিল, 23 কোটিটা হয়ে গিয়ে -91 কোটি, মানে লস হয়েছে 91 কোটি। আবার লস হয়েছে -55 কোটি। তারপরে আবার হচ্ছে প্রফিট করেছে 39 কোটি। তারপরে সেটা আবার বেড়ে হচ্ছে 84 কোটি। তারপরে সেটা আবার বেড়ে হয়েছে 112 কোটি। তারপরে আবার সেটা বেড়ে হয়েছে 116 কোটি। তারপরে সেটা আবার বেড়ে হয়েছে 159 কোটি। তারপরে আবার বেড়ে হয়েছে 182 কোটি। তারপর আবার ডাউন হয়েছে দেখুন 166 কোটি। 166 কোটির পরে আবার সেটা হচ্ছে বেড়ে, আপনারা যদি দেখেন 166 কোটির পরে হচ্ছে 220 কোটি। 220 কোটির পরে আবার সেটা বেড়ে হচ্ছে 237 কোটি। 237 কোটির পরে আবার হচ্ছে ডাউন হয়ে 144 কোটি। তার মানে আপনারা বুঝতেই পারছেন কেন এই কথাটা বললাম। যদি আপনারা যদি স্টাডি করেন আপনারা দেখবেন যে
এই যে ফেজটা একটা স্ট্রাগলিং ফেজে ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফার্স্টে লাভ প্রফিট করেছে, তারপরে লস করে একটা এই ফেজ পর্যন্ত আপনারা যদি ধরেন একটা স্ট্রাগলিং ফেজে ছিল। তারপরে 39-এর পর থেকে একটা ন্যাচারালি একটা কামব্যাক করেছে, আপনারা যদি দেখতে পারেন 39, 84, 112, 116, 159, 182, তারপরে কিন্তু আবার একটা ডাউন ফেজ শুরু হয়েছে। আপনারা যদি দেখেন একটা ডাউন শুরু হয়েছে, দেখেই নিয়েছেন 166, তাহলে 166-র পর আবার কামব্যাক করেছে, কামব্যাক করার পরে আবার 144 ডাউন হয়ে যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কোম্পানিটা কেন বলা হয়েছে, যে আপনারা বলতেই পারেন যে টানা ইমপ্রুভ করার পরে একটা বছর এদিক সেদিক যেতে পারে। তার কারণ হচ্ছে আপনারা যদি অ্যানালিসিস করেন, এই দিকে স্ট্রাগলিং ফেজটা ছিল, তারপরে গ্রো করছিল, করতে করতে আবার কিন্তু এই জায়গাটা ডাউন হয়ে গেল, আপনারা দেখেছেন। তারপরে আবার কামব্যাক করেছে, বেড়েছে, তারপরে আবার বেড়েছে, আবার দেখুন মানে এতটাই ক্র্যাশ করেছে 144-এ চলে এসছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা স্ট্রাগলিং ফেজে রয়েছে কোম্পানিটা, যে এই কোম্পানিটার মধ্যে কনসিস্টেন্সি নেই। এইটার যদি চিত্রটা যদি আরও ক্লিয়ার হয়ে যায়, আপনারা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট যদি আপনারা স্টাডি করেন, এটা তো আপনাদের আমি দেখালাম হচ্ছে ইয়ারলি রেজাল্ট। এবার হচ্ছে কোয়ার্টারলি যদি আপনারা এই দেখুন, কোয়ার্টারলি যদি পারফরমেন্স যদি দেখেন, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে যে ধরুন এটা হচ্ছে 21 সাল 20 সাল থেকে রয়েছে, দেখুন প্রত্যেকটা কোয়ার্টারে রয়েছে। 2019-এর কোয়ার্টার থেকে 19-এর একটা কোয়ার্টার, তারপরে 20-র 4টে কোয়ার্টার পাবেন, আর 21-এরও 4টে কোয়ার্টার, 22-এরও 4টে কোয়ার্টার পাবেন। তাহলে কোয়ার্টারটাকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা যদি স্টাডি করেন, আপনারা দেখুন নেট প্রফিট ফার্স্টে ছিল অ্যাপ্রক্স 23 কোটি, তারপরে হলো সেটা 46 কোটি ধরুন, তারপরে পরের কোয়ার্টারে হলো 77 কোটি, ঠিক আছে, এটা ঠিকঠাকই ছিল। তারপরে দেখুন আবার ডাউন হয়ে গিয়ে হয়ে গেল -12 কোটি, তারপরে আবার হচ্ছে বেড়ে গিয়ে দেখুন 82 কোটি পরের কোয়ার্টারটা, তারপরে আবার পরের কোয়ার্টারটা কিছুটা কমেছে 75 কোটি, তারপরেরটা আবার একটু কমেছে 74 কোটি, তারপর আবার দেখুন বেড়ে গেছে হচ্ছে 94 কোটি, তারপরের কোয়ার্টারটা দেখুন আবার অনেকটা কমে গিয়ে যেটা হচ্ছে 54 কোটি, 94-এর পরে 54 কোটি আসলো, তারপরে আবার কমে গেল 35 কোটি, তারপরে দেখুন আবার বেড়ে গেল 52 কোটি, তারপরে আবার দেখুন যে এই কোয়ার্টারে দেখুন হচ্ছে 1,22,00,000। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোম্পানির একটা স্ট্রাগলিং ফেজে রয়েছে। এই যে কোয়ার্টারগুলো দেখছেন যে সেভাবে কিন্তু কোম্পানিটা কিন্তু গ্রো করছে না একদম খুবভাবে, যেটাকে বলা যেতে পারে যে 1,22,00,000, তার মানে যেটা হচ্ছে ফ্রেমেই আসছে না হিসাব মতন। আর এর আগে মাঝখানে এইগুলোতে লস করেছিল। তাহলে এই কেন আপনাদের এইটা বললাম, এটা হচ্ছে কোয়ার্টারলি আপনারা পারফরমেন্স দেখলেন যে কোয়ার্টার ওয়াইজ হচ্ছে পারফরমেন্স, আর হচ্ছে এটা ইয়ারলি পারফরমেন্সেও আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ারলি পারফরমেন্সের মধ্যে হচ্ছে ফার্স্টের দিকে ছিল, তারপরে ঠিকঠাক করেছে, তারপরে আবার লাস্টের দিকে কিন্তু ডাউন হতে শুরু করেছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে কোম্পানি, এই কারণে বলি যে কোম্পানির হচ্ছে আপনাদের ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, কোয়ার্টারলি রেজাল্টগুলো যে আউট হয় সেটাকে কিন্তু দেখতে বলা হয়েছিল। এই কারণে এইগুলো যদি দেখেন তাহলে আপনাদের কাছে কিন্তু অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে দাঁড়াবে, যে অনেকটা চিত্র ক্লিয়ার হয়ে যাবে। আবার আরেকটা আপনাদের ইন্ডিকেশন দিই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখুন আপনারা যদি স্টাডি করেন, এইটাতে গেলো হ্যাঁ ঠিক আছে, লস গেল, সবই ঠিক আছে, হয়তো এক্সপেন্সেস বাড়তে পারে, সবই ঠিক আছে, কিন্তু কোম্পানির বিজনেসটাও গ্রো করছে নাকি জানতে হবে। তাহলে কোম্পানির বিজনেসটা গ্রো করতে গেলে আমাদের দেখতে হবে যে কোম্পানির সেলসটা কী আছে। তাহলে কোম্পানির সেলটা যদি দেখুন এই বছরে ছিল 1318 কোটি, তারপরে সেটা আবার কমে গিয়ে 1133 কোটি, তারপরে দেখুন আবার কমে গিয়ে 884 কোটি, তারপরে আবার একটু বেড়ে গিয়ে 1161 কোটি, তারপরে আবার দেখুন কমে গিয়ে 1100 কোটি টাকার মতন অ্যাপ্রক্স ধরুন, তারপরে ধরুন অ্যাপ্রক্স আবার বেড়ে গিয়ে 1400 কোটির মতন, তারপরে আবার 1410 কোটি বেড়ে, তারপরে আবার বেড়ে হচ্ছে 1895, ঠিকঠাকই আছে, তারপরে আবার বেড়ে হচ্ছে 2155, তারপরে আবার দেখুন ডাউন হয়ে 2051, তারপরে দেখুন আবার নেমে গেছে, আবার নেমে গিয়ে হচ্ছে 1917, তারপরে আবার দেখুন বেড়ে গিয়ে 2746,
তারপরে আবার বেড়ে গিয়ে 2809। তার মানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো কোম্পানির দেখবেন যে কনসিস্টেন্সি মেনটেন করেনি ঠিক কথা, এক্সপেন্সেস বাড়ার জন্য এক্সপেন্সেসটাকে ম্যানেজ করতে পারেনি বলে নেট প্রফিটটা হয়তো আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, স্ট্রাগল করেছে, কিন্তু তাদের কিন্তু সেলস মার্জিনটা অর্থাৎ রেভিনিউ মার্জিনটা কিন্তু প্রত্যেকটা ইয়ারে গ্রো করেছে। কিন্তু এই কোম্পানিটার কিন্তু রেভিনিউর মধ্যেও কিন্তু সেরকমভাবে একটা রিফ্লেকশন পাচ্ছি না, যে গ্রোথের একটা রিফ্লেকশন পাচ্ছি না, যে রেভিনিউর মধ্যে হচ্ছে স্ট্রাগলিং ফেজ রয়েছে। তাহলে রেভিনিউ যদি স্ট্রাগলিং ফেজ থাকে তাহলে আপনার আর্নিংটা হবে কোথা থেকে, এক্সপেন্সেসটা বাদই দেন। তাহলে বুঝতে পারছেন, সেই কারণে বললাম যে কোম্পানির প্রথম দিকে ঠিকঠাক স্ট্রাগল ছিল, তারপরে কোম্পানি ভালো করছিল, তারপরে কিন্তু কোম্পানি কিন্তু ঠিকঠাক করছে না। এই কারণে বললাম যে এই কোম্পানিটা থেকে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন, যেটার নাম হচ্ছে টাটা মেটালিক। চার্ট প্যাটার্নও কিন্তু হচ্ছে ট্রেডিং টাইপের একটা চার্ট প্যাটার্ন, আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কোম্পানিটার নাম হচ্ছে টাটা মেটালিক। এই দেখতেই পাচ্ছেন টাটা মেটালিক লিমিটেড, এটা টাটা গ্রুপে বিলং করছে। টাটা গ্রুপ দেখেই চোখ কান বুঝে নেবেন না, কোম্পানিটার বিজনেস বুঝুন। তাহলে কোম্পানির বিজনেস ফান্ডটা আপনারা বুঝতে পেরেছেন যে এই কোয়ার্টারে যেরকম ডাউন করেছে, ঠিক আছে, যে একটা কোয়ার্টারে ডাউন করলে তো সব কিছু হয় না, যে কোম্পানির যে ওভারঅল পারফরমেন্স যদি প্রফিট অ্যান্ড লস দেখেন, দেখতে পাচ্ছেন যে কনসিস্টেন্সি মেনটেন করেনি, প্লাস হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টও কনসিস্টেন্সি মেনটেন করেনি। যে কয়েক বছর ধরে যে কোম্পানিটা কিন্তু একটা স্ট্রাগলিং ফেজে চলছে, তার মানে হচ্ছে কোম্পানি কিন্তু পারফরমেন্স যদি ভালো না দেয় তাহলে কিন্তু কোম্পানির শেয়ার প্রাইসটাও কিন্তু বাড়বে না। হয়তো আপনি কোশ্চেন করতে পারেন, হয়তো আপনি এই কথাটা বললেন কিন্তু শেয়ার প্রাইসটা হট করে বেড়ে গেল কেন? এটা অনেক সময় অপারেটরদের চালও হয়। অপারেটররা অনেক সময় কোনো কোম্পানির লস থাকলেও বা পারফরমেন্স ভালো না করলেও অপারেটররা সেটাকে মুভ করে নিয়ে, পাম্প করে নিয়ে এটাকে মুভ করায়, তারপরে পরে প্রফিট বুকিং করে নিয়ে ডাম্প করিয়ে নিয়ে রিটেল ইনভেস্টরদের ফাঁসায়। তার কারণ হচ্ছে কি, অনেক রিটেল ইনভেস্টররা, ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা কোম্পানির বিজনেসও বোঝে না, কোম্পানির প্রফিট কী হচ্ছে, লস কী হচ্ছে সেগুলো নিয়েও অ্যানালিসিস করে না। তারা একটা শেয়ার প্রাইস দেখে যে কোম্পানিটা মুভ করছে, সেই স্টকের মধ্যে ইনভেস্ট করে দেয়। তো এটা রিটেল ইনভেস্টররা তাই করে। সেটা কিন্তু আপনাদের যদি বলা হয় অপারেটররা কিন্তু সেটা ভালোই জানে। অপারেটররা সেই জানে বলেই জানে যে রিটেল ইনভেস্টররা এইসব করে না, সেই কারণে তাদেরকে ট্র্যাপে ফাঁসানো হয়। তো সেই কারণে যদি দেখছেন মুভ করছে শেয়ারটা, তাহলে আপনারা ভাববেন যে কোম্পানির পারফরমেন্স ভালো নেই, মুভ করছে মানে অপারেটররা এটাকে পাম্প করে এটাকে বাড়িয়ে দেবে, এরপরে হচ্ছে শেয়ার প্রাইসটা হাই হবে, আপনারা ফেসে যাবেন রিটেল ইনভেস্টররা, তখন ডাউন করে নিয়ে প্রফিট বুকিং করে নিয়ে বেরিয়ে যাবে। সেই কারণে বললাম এই কোম্পানিটা থেকে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন, কোম্পানির কিন্তু পারফরমেন্স ভালো করছে না। টাটা গ্রুপ ভালো কোম্পানি, ঠিক আছে, কিন্তু টাটা গ্রুপকে নাম শুনেই যে আপনারা ব্লাইন্ডলি ইনভেস্ট করবেন, এটা কিন্তু চিন্তাধারাটা আপনাদের ভুল। টাটা কোম্পানি অনেক ভালো ভালো কোম্পানি আছে, সেখানে যেতে পারেন, যেমন টাইটান আছে, টিসিএস আছে, টাটা লেক্সি আছে, এরকম আরও ভালো ভালো কোম্পানি পাবেন। টাটা পাওয়ার এখন ইমপ্রুভ করছে, টাটা মোটরসও ইমপ্রুভ করছে, এরকম আরও ভালো ভালো কোম্পানি পাবেন, সেখানে যাবেন। ট্রেন্ট আছে, এরকম অনেক কোম্পানি আছে যেখানে কিন্তু আপনারা যেতে পারেন। এবং টাটা কনজিউমার আছে, টাটা কেমিক্যাল আছে, কত ভালো ভালো কোম্পানি আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এই কারণে আমি বললাম যে টাটা মেটালিক কোম্পানিটা থেকে কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন। যা কিছু ডিসিশান নেবেন খুব ভালো করে ভেবে চিনতে, কোম্পানির ফান্ডামেন্টালসগুলো ভালোভাবে স্টাডি করুন, বুঝুন যে কোম্পানির ফিউচারটা ব্রাইট কিনা, দেন আপনারা ডিসাইড করবেন যে কোম্পানিটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।